তো এই গল্পের প্রথম পর্ব যারা এখনো দেখোনি তারা সবাই গিয়ে আমার দেওয়া পিন কমেন্টের লিংক থেকে পুরো ড্রামাটা দেখে আসো, তাহলে আজকের এই পর্বটার মূল কাহিনী তোমরা বুঝতে পারবে। এরপর ক্লাসে ফিরে হানালি চুপচাপ তার কিচেনটা ঠিক করতে থাকে। এর পরদিন গুয়নহো আর চ্যানসিওকে নিয়ে সে নতুন শুটের প্ল্যান করে, যেটা শুনে গুয়নহো তখন আইডিয়া দেয় চলো আমরা পিকনিক করি। যেটা শুনে তখন হানালি বলে এটা আগে বললে তো আমি প্রস্তুতি নিয়ে আসতে পারতাম। যেটা শুনে হঠাৎ গুয়নহো তার চোখ মাস্ক দিয়ে ঢেকে দেয় আর তাকে একটা জায়গায় নিয়ে যেতে থাকে। এরপর যখন সে ওখানে গিয়ে চোখ খোলে সে দেখতে পায় সেখানে আগে থেকেই পুরো পিকনিক সেট আপ করা, যেটা চ্যানসিও আর গুয়নহো মিলে সব প্ল্যান করেছে। এসব দেখে হানালি খুব খুশি হয়ে যায়। এরপর তিনজন একসাথে খাবার খায়, খেলা করে, ভিডিও করে আর সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এভাবে ধীরে ধীরে তারা প্রজেক্টের কাছ থেকে বেশি মজা করতে শুরু করে। এরপর রামেন বানানোর সময় গুয়নহো হঠাৎ করে এসে হানালির কাঁধে একটা টাওয়েল দেয় আর নিজেই রান্না শুরু করে দেয়, যেটা দেখে হানালি তখন একটু অবাক হয়ে যায়। তখন গুয়নহো জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি খুশি? যেটা শুনে তখন হানালি হাসে আর বলে অনেক খুশি। তখন গুয়নহো হঠাৎ করেই বলে তাহলে তুমি এখনো কেন ম্যানেজার হওয়ার অভিনয় করছো? এই প্রশ্নে হানালি তখন একদম চুপ হয়ে যায়। আর এখান থেকে তখন গল্পটা ঢুকে পড়ে আরো গভীর রহস্যে, যেখানে তখনই আমাদের আরো একটা শকিং সিন দেখানো হয়, যেখানে হানালির হাত রক্তে ভেজা ছিল। সে কাঁদতে কাঁদতে হাত ধুচ্ছিল আর বারবার বলছিল আমি দুঃখিত। তার রেবিট কিচেনও পাশে রক্তে ভেজা অবস্থায় ছিল। আর এখানে তখন আমরা ভালো করেই বুঝতে পারি আসলে হানালির অতীতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল। অন্যদিকে গুয়নহো সেই ঘটনাগুলো নিয়ে বারবার ভাবছিল। সে বুঝতে পারে হানালির হাসি সবসময় সত্যিকারের না, অনেক সময় সে জোর করেও হাসে। সে রূপটপের সেই ঘটনাটা তখন মনে করে যেখানে সে হানালিকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু থেমে যায় কারণ হানালি নিজেই কত সহজে ওই পরিস্থিতিটা সামলে নিয়েছে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তার চোখে হানালি অন্যরকম হয়ে যায়। সিন আবার বর্তমানে আসলে হানালি তখন জিজ্ঞাসা করে তুমি কি বলতে চাও? গুয়নহো তখন সরাসরি বলে তুমি এত অদ্ভুত ভাবে হাসো কেন? হানালি তখন একটু থেমে বলে আমি নিজেও জানি না। তখন গুয়নহো বলে এভাবে সবসময় হাসার কোনো দরকার নেই, আর আমি তোমার আসল রূপটাই দেখতে চাই। এই কথা বলে সে ওখান থেকে তখন চলে যায়। কিন্তু এই কথাগুলো হানালির মনে তখন গেঁথে যায়, কারণ তার হাসির পেছনে সত্যি একটা বড় সত্য লুকানো ছিল। এরপর সে তখন টেবিলে ফিরে আসে, যেখানে গুয়নহো আর চ্যানসিও তখন চপস্টিক নিয়ে ঝগড়া করছিল, যেটা দেখে হানালি নিজের ব্যাগ থেকে তখন নতুন একজোড়া চপস্টিক বের করে দেয়। যেটা দেখে চ্যানসিও তখন মজা করে বলে আচ্ছা হানালি এটা কি ম্যানেজারের ব্যাগ? যেটা শুনে তখন হানালি হাসতে শুরু করে আর বলে এই ব্যাগে সব দরকারি জিনিসগুলো থাকে। যেটা শুনে তখন চ্যানসিও তার প্রশংসা করে আর এটা দেখে গুয়নহোর তখন একটু জেলাস হতে শুরু করে। এরপর হানালি তার মায়ের সাথে ফোনে কথা বলে এবং সে নিজের সবকিছু তার মাকে শেয়ার করে। এর পরের দিন হানালি আবার শিনজিয়ার সাথে কথা বলতে চলে আসে, কিন্তু শিনজিয়া তখন বলে তুমি প্লিজ আমাকে আর বিরক্ত করো না। ঠিক এটা বলে সে ওখান থেকে তখন সোজা চলে যায়। এর কিছুক্ষণ পর রেজাল্ট বের হয়, যেখানে হানালি টানা 3 সপ্তাহ ধরে প্রথম হয়ে আছে আর শিনজিয়া দ্বিতীয়, যার কারণে ক্লাসের টিচার হানালির প্রশংসা করে, কারণ তার কারণে গুয়নহো আর চ্যানসিও আরো পপুলার হয়েছে। ফাইনাল রেজাল্টের আরো 1 সপ্তাহ বাকি ছিল। তখন হানালি সবাইকে মোটিভেট করে আর বলে এখনো সময় আছে, সবাই চেষ্টা চালিয়ে যাও। যেটা শুনে সবাই তখন হাততালি দিলেও শুধু শিনজিয়া হাততালি দেয় না। এর কিছুক্ষণ পর চ্যানসিও হানালিকে বলে বাস্কেটবল প্র্যাকটিস রেকর্ড করার জন্য। এরপর যখন ওরা 4 জন একসাথে খেলছিল তখন হানালি সেটা ভিডিও করছিল। ঠিক হঠাৎই বল তার দিকে চলে আসে, যেটা দেখে গুয়নহো দ্রুত এসে তাকে বাঁচিয়ে নেয়। যেটা দেখে চুপচাপ তার দিকে সে দেখতেই থাকে। এই দৃশ্য আবার দূর থেকে ফ্যান গ্রুপও দেখছিল, যেটা দেখে তাদের লিডার তখন খুব রেগে যায়। এরপর রাতের বেলা হানালি সেই মুহূর্তটাই বারবার মনে করছিল, কিন্তু নিজেকে তখন সে বোঝায় আমি শুধু তার ম্যানেজার, এর বেশি আর কিছুই না। পরের দিন সে দেখে শিনজিয়ার শরীর খারাপ ছিল, যেটা দেখে হানালি চুপচাপ গিয়ে তার ডেস্কের নিচে হিটিং প্যাড রেখে দেয়। তো শিনজিয়া এটা দেখে তখন গিল্ট ফিল করতে শুরু করে। ঠিক সেই রাতে হানালি সবাইকে বলে চলো আজ তোমাদের বাড়িতে যাই, কারণ আমি আজ গেট রেডি উইথ মি ভিডিও বানাতে চাই। ঠিক তখনই পথে একজন সাইকেল আরোহীর সাথে যখন হানালি প্রায় ধাক্কা খেতেই যাবে, গুয়নহো এটা দেখে তাকে তখন টেনে বাঁচায়। আর এরপর অস্বস্তি এড়াতে গুয়নহো তখন টপিক পাল্টে ফেলে।
এরপর পার্কে বসে হানালি স্যানসিওকে তার জাপানের বন্ধুর কথা বলে, যেটা শুনে হঠাৎ স্যানসিও তখন জাপানিজে উত্তর দেয়। এটা শুনে হানালি তখন অবাক হয়ে যায় আর আবেগপ্রবণ হয়ে পড়ে, যেটা দেখে স্যানসিও তখন তাকে সামলে নেয়। এরপর তারা দুজন মিলে গু ইয়নহোর বাড়িতে চলে আসে। তখন হানালি তাকে নিজের অর্ধেক খাওয়া স্ন্যাক্স দেয়। গু ইয়নহো তা বুঝতে পারে, তবুও সে কিছুই বলে না, শুধু তাকিয়েই থাকে। এরপর ভিডিও শুট করা শুরু হয়। দুজনের স্টাইল আলাদা ছিল আর দুজনকেই কুল দেখতে লাগছিল। তখন হানালি এই সবকিছুই রেকর্ড করে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, তুমি কি সুজু সাকামোটোকে চেনো? এই নাম দেখে হানালি তখন শকড হয়ে যায়, যেটা তখন গু ইয়নহো খেয়াল করে আর জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, কিন্তু হানালি কিছুই বলে না। যেটা দেখে গু ইয়নহো তখন বুঝে যায় হানালি তার কাছ থেকে কিছু একটা তো লুকাচ্ছেই। তো পরের দিন শিনজিয়াকে টিচার রুমে ডাকা হয়, তাই সে তাড়াহুড়ায় ফোন ক্লাস রেখে সেখানে চলে যায়। এরপর টিচার রুমে গিয়ে শিনজিয়া দেখতে পায় সেখানে কোনো টিচার নেই, বরং গু ইয়নহোর ফ্যান লিডার সেখানে বসে আছে। সে বলে হানালি সম্পর্কে একটা বড় সত্য আছে, সে জাপান থেকে পালিয়ে এসেছে আর একটা মার্ডার কেসে জড়িত। যেটা শুনে তখন শিনজিয়া পুরো শকড হয়ে যায়। এরপর ফ্যান লিডার তখন বলে, তাছাড়া এই খবরটা ইতিমধ্যেই তোমার ফোন থেকে পুরো স্কুলের গ্রুপে পোস্ট হয়ে গেছে। এই কথা শুনে শিনজিয়া তখন মাথা ঘুরে যায় আর সে বুঝতে পারে এটা একটা ফাঁদ আর তাকে ফাঁসানো হচ্ছে। এসব শুনে সে তখন দৌড়ে ক্লাসে চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অলরেডি পুরো স্কুলে খবর ছড়িয়ে পড়েছে। এরপর হানালিও যখন আর্টিকেলটা পড়ে তখন সে একদম স্থির হয়ে যায় আর সে কিছুই শুনতে পায় না যেন। এরপর সে তার ব্যাগ নিয়ে চুপচাপ দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যায় আর দৌড়াতে গিয়ে রাস্তায় তার কিচেনটা তখন পড়ে যায়, যেটা সে তখন খেয়াল করে না। অপরদিকে এসব কিছু জানতে পেরে ওরা চারজন মিলে তাকে খুঁজতে বের হয়, কিন্তু কেউই তাকে খুঁজে পায় না। তাই তারা এবার আলাদা আলাদা হয়ে হানালিকে খুঁজতে শুরু করে। অবশেষে গু ইয়নহো হানালিকে খুঁজে পায় আর সে দেখতে পায় হানালি এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। গু ইয়নহো তার কিচেনটা তাকে ফেরত দেয়, যেটা সে একটু আগেই তাকে খুঁজতে গিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পেয়েছিল। এটা দেখে হানালি তখন ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে, যেটা দেখে গু ইয়নহো তাকে জড়িয়ে ধরে, কিন্তু কিছু জিজ্ঞেস করে না, বরং হানালিকে শুধু কাঁদতেই দেয়। দূরে দাঁড়িয়ে চ্যানসিও তখন সবকিছু শুধু দেখছিল চুপচাপ। ঠিক তখনই একটা ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়, যেখানে হানালি তখন ফোনে কথা বলতে বলতে স্কুলের দিকে দৌড়াচ্ছিল। অন্যদিকে সুজু একটি বিল্ডিং এর কিনারে তখন বসে হানালির সাথেই কথা বলছিল। সে বলে, আমাকে ভুলে যেও না। এটা শুনে হানালি চিৎকার করে বলে, আমি আসছি, কিন্তু সে সময় মতো আর পৌঁছাতে পারে না। সুজু লাফ দিয়ে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে ফেলে। ঠিক এই ঘটনার পর থেকে হানালির জীবন তখন একদম বদলে যায়। এদিকে রক্তে ভেজা তার রেবিট কিচেনটা সেখানেই পড়েছিল। হানালি তখন সেটা তুলে নেয় আর নিজেকেই দোষ দিতে শুরু করে। বর্তমানে গু ইয়নহো তখন হানালিকে জিজ্ঞাসা করে, ওই আর্টিকেলের মেয়েটা কি তোমার সেই বন্ধু? যেটা শুনে হানালি তখন ভেঙে পড়ে আর বলে, এসব মিথ্যা, এটা সত্যি না। ঠিক তখনই আমাদের আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে সুজুর মৃত্যুর পর সবাই হানালিকে দোষ দিতে শুরু করে, যেখানে রিপোর্টারও তার কোনো কথাই তখন বিশ্বাস করে না। বর্তমানে হানালি এসব কিছু বলতে বলতে কান্নায় তখন ভেঙে পড়ে, যেটা দেখে গো ইয়নহো আবারও তাকে জড়িয়ে ধরে। দূর থেকে আবার এসব কিছু সেন্সিও দেখতে পায় আর খুব কষ্ট পায়। ঠিক এইভাবেই এরপর থেকে সত্য প্রকাশ পেতে শুরু করে। এদিকে হানালির অতীত সামনে আসার পর পুরো ক্লাসে তখন গসিপ হতে শুরু হয়। কেউ বলে, আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম এই মেয়ে কিছু একটা লুকাচ্ছে। এটা শুনে নাম মিনসু খুব রেগে যায় আর সে সবাইকে থামিয়ে বলে, কাউকে না জেনে এভাবে কথা বলা বন্ধ করো। তারপর সে শিনজিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি ফার্স্ট হওয়ার জন্য এত নিচে নামতে পারো? তখন শিনজিয়া শান্তভাবে বলে, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কোনো সিক্রেট বেশি দিন লুকানো থাকে না। কিন্তু সে সত্যিটা তখন লুকিয়ে যায় যে আসলে বুলি ফ্যানরাই তার ফোন থেকে এটা পোস্ট করেছিল। এই সময় গু ইয়নহো তখন বলে, ওই আর্টিকেলটা এখনই ডিলিট করো। অন্যদিকে হানালি একটু শান্ত হওয়ার পর সেন্সিও তার কাছে চলে আসে আর সে বলে, সরি, আমি দেরি করে ফেলেছি। এরপর হেসে বলে, আমি তোমার ম্যানেজার হতে চাই, কারণ তুমি যখন হাসো তখন খুব সুন্দর লাগে। আমি সেই হাসিটাকেই রক্ষা করতে চাই। এটা শুনে হানালি তখন কিছু বলতে পারে না। ঠিক তখনই গু ইয়নহো একটা জেলাসি ভাব নিয়ে বলে, এখানে কি কোনো ড্রামা শুটিং চলছে নাকি? ঠিক তখনই হঠাৎ বরিন ফোন করে আর বলে, তাড়াতাড়ি ড্রামা ক্লাবে চলে এসো। যেটা শুনে সবাই তখন সেখানে জড়ো হয়। তখন নামমিনসু সরাসরি জিজ্ঞাসা করে, ওই আর্টিকেলের কথা কি সত্যি? এইবার হানালি সাহস করে সব বলে। সে বলে, সুজু আমার ছোটবেলার বন্ধু ছিল,
আমরা একসাথে অ্যাক্টিং প্র্যাকটিস করতাম। সে সবসময় অভিনেত্রী হতে চাইতো, তাই আমি তার ম্যানেজার হতাম। ঠিক তখনই তার গলা কেঁপে ওঠে। সে বলে সেদিন তার একটা গুরুত্বপূর্ণ অডিশন ছিল আর আমার তাকে উৎসাহ দেওয়া উচিত ছিল, কিন্তু আমি শুধু তার ভুলগুলোই বলেছিলাম। আমি জানতাম না এইসব কারণে সে এতটা ভেঙে পড়বে। এসব বলে এরপর হানালি নিজেকে দোষ দিতে শুরু করে। তারপর ধীরে ধীরে বলে আমি এখন ম্যানেজমেন্ট পড়ছি, কারণ আমি বিশ্বাস করি একদিন সুজু বড় আর্টিস্ট হবে আর আমি তার ম্যানেজার হব। হানালির এমন অদ্ভুত কথা শুনে সবাই তখন চুপ হয়ে যায়। এর পরের দিন বোরিন শিনজিয়ার সাথে দেখা করতে চলে আসে আর বলে হানালি এত কষ্ট করে কারণ সে স্কলারশিপ পেতে চায়, আর তুমি কিনা ওকে এভাবে ভাসাচ্ছ। যেটা শুনে শিনজিয়া তখন রেগে যায়। তখন বোরিন বলে আমাদের সম্পর্কটা নিয়ে আমাদের আবার ভাবা উচিত। এটা শুনে শিনজিয়া তখন বলে তাহলে এখনই ব্রেকআপ করে ফেলো। তখন বোরিন হেসে বলে আমি এখন তোমাকে 99% ঘৃণা করি। ঠিক এটা বলে বোরিন ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এসব শুনে শিনজিয়া তখন সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে হানালি তখন নদীর ধারে বসেছিল। সে তার ব্যাগ থেকে তখন আরেকটা র্যাবিট কিচেন বের করে, যেটাতে রক্ত লেগেছিল। তখন সে সুজুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। অপরদিকে গু ইয়নহো, চ্যানসিও, মিনসো আর বোরিন মিলে একটা প্ল্যান করে। তারা সুজুর গল্প নিয়ে একটা ড্রামা বানাবে, যাতে সবাই এর আসল সত্যিটা বুঝতে পারে। এই আইডিয়াটা গুইয়নহোর ছিল, কারণ সে চায় না কেউ হানালিকে ভুল বুঝুক। এর পরের দিন পরিন যখন ছাদে বসেছিল, তখন সে ওই বুলি ফ্যানদের কথার মাধ্যমে জানতে পারে আসলে ফ্যানরাই এই কাজটা করেছে। ঠিক এটা শুনে তখন পরিন তার নিজের ভুলটা বুঝতে পারে আর ওই ফ্যানদের কিছুই না বলে সরাসরি ক্লাসে গিয়ে সবার সামনে শিনজিয়াকে কিস করে, যেটা দেখে সবাই তখন শকড হয়ে যায়। তখন বোরিন বলে আমি তোমার উপর বিশ্বাস করিনি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। যেটা দেখে শিনজিয়া তখন হেসে বলে আমি তোমাকে ছাড়বো কেন। আর এইভাবেই তখন তাদের সম্পর্কটা একদম ঠিক হয়ে যায়। এর পরের দিন হানালি যখন স্কুলে আসে, তখন সে একা না, তার 4 বন্ধু তার পাশে থাকে। যেটা দেখে তখন ক্লাসের পরিবেশ পুরো বদলে যায়। সবাই তাকে স্বাভাবিকভাবেই নেয়, কারণ ওদের 4 জনের করা সুজুর ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পেরে গিয়েছিল এর আসল সত্যতা। তখন শিনজিয়া এসে বলে আমি তোমার পাশে বসবো। যেটা দেখে তখন হানালি এবার সত্যিকারের হাসে। এইবার তার হাসি আর ফেক না। এরপর হানালি যখন ড্রামা ক্লাব রুমে যায়, তখন সে দেখতে পায় গু ইয়নহো আর চ্যানসিও ঝগড়া করছে। তারা সেখানে সব জিনিসে নিজেদের নাম লাগাচ্ছিল আর নিজের বলে দাবি করছিল। তখন গু ইয়নহো হানালিকে দেখে হানালির কপালেও একটা স্টিকার লাগিয়ে দেয় আর বলে তুমি আমার। যেটা দেখে হানালি তখন লজ্জায় পুরো লাল হয়ে যায়। আর এটা দেখে স্যানসিওর তখন মনটা খারাপ হয়ে যায়। এরপর ওয়ার্কশপ শুরু হয়। গু ইয়নহো আর স্যানসিও একই রোল নিয়ে ঝগড়া করে। হানালি তাদের থামাতে গিয়ে বলে এটা আমাকে সুজুর কথা মনে করাচ্ছে। যেটা শুনে এতে তারা তখন থেমে যায়। এরপর রাতে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হয়। গু ইয়নহোকে তখন জিজ্ঞাসা করা হয় তুমি কি হানালিকে পছন্দ করো। যেটা শুনে তখন সে না করে। তখন স্যানসিও হানালিকে জিজ্ঞাসা করে তুমি কাকে বেছে নেবে। হানালি বলে দুজনকেই নেব, কারণ আমি ওদের ম্যানেজার। যেটা শুনে সবাই তখন হাসতে শুরু করে। এরপর স্যানসিও হানালিকে একটা লেটার দেয় আর প্রপোজ করে দেয়। যেটা শুনে হানালি তাকে বলে আমি শুধুমাত্র তোমাকে আমার ভালো বন্ধু মনে করি। ঠিক এই বলে সে তাকে তখন রিজেক্ট করে দেয়। দূর থেকে এসব কিছু গু ইয়নহো তখন দেখছিল। ঠিক এর কিছুক্ষণ পরেই সে হানালিকে ডেটে যাওয়ার জন্য মেসেজ করে। তখন হানালি তাকে দেখা করতে বলে, কিন্তু সে দুজনকেই একসাথে ডেকেছিল। সেখানে সে সবাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, যেখানে তাদের সব স্মৃতি ছিল। আর এরপর বলে আমি এই সপ্তাহে জাপান ফিরে যাচ্ছি। যেটা শুনে সবাই তখন শকড হয়ে যায়। আর তখন হানালি বলে সুজু এখন ভালো আছে। সে সেদিন কাকতালীয়ভাবে বেঁচে গিয়েছিল আর এখন সে আস্তে আস্তে রিকভার করছে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। যেটা দেখে সবাই তখন সবকিছু বোঝাতে শুরু করে, কিন্তু গু ইয়নহো হানালির হাত ধরে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা অনেক দূর চলে আসে। এদিকে দুজন তো পুরোপুরি ভিজে গিয়েছিল। গু ইয়নহো তখন বলে তুমি আমার জন্য সবচেয়ে মূল্যবান, আর তুমি যেখানে যাবে আমি সেখানেই আসব। ঠিক এটা বলে সে তার খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সে তাকে কিস না করে বরং তার দেওয়া চাবিটা নেকলেসে লাগিয়ে তাকে পরিয়ে দেয়। এভাবে তখন 1 বছর কেটে যায়। হানালি তখন জাপানে ছিল, আর এদিকে সবাই তখন ড্রামা ক্লাব রুমে বসেছিল আর সবাই হানালিকে খুব মিস করছিল। ঠিক তখনই গু ইয়নহো বলে
চলো আমরা সবাই জাপান যাই। যেটা শুনে সবাই তখন বেশ খুশি হয়ে যায়। আর এরই মধ্যে দিয়ে আজকের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়, ভালোবাসা বন্ধুত্বর একটা সুন্দর গল্প দিয়ে। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্টে অবশ্যই সেটা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই।